রহমানুর রহিম, রাজশাহী কলেজে একাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞানের সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগতম। করোনাকালীন বাসায় কেমন আছো? আশা করি সুস্থ এবং ভালো আছো। আমি তোমাদের দয়া আল্লাহর মধ্যে ভালোই আছি। এখানে আমার পরিচিতি দেয়া আছে। আজকে আমরা তোমাদের নবম অধ্যায় থেকে সামাজিক ব্যবস্থা অর্থাৎ সোশ্যাল সিস্টেম সম্পর্কে আলোচনা করব। সামাজিক ব্যবস্থা অধ্যায় আলোচনার পূর্বে আমাদের জানতে হবে যে সামাজিক ব্যবস্থা বলতে কি বোঝায়। তোমরা জানো সমাজ একটি শাশ্বত ও সার্বজনীন মানব সংগঠন। এটা হচ্ছে মানুষের এমন একটি সাংগঠনিক প্রক্রিয়া যা পরস্পরের সম্পর্ক, সহযোগিতা, প্রতিযোগিতা ও পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে টিকে থাকে। সমাজকে ঘিরেই মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতি সহ যাবতীয় কার্যাবলী সম্পন্ন হয়। এবং যাবতীয় প্রয়োজন মিটে থাকে। আমরা যদি নদীর মতোই বলি যে নদী যেমন প্রবাহমান স্রোতের মতোই, সমাজ তেমনই প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকা খুবই প্রয়োজন। সেজন্য সমাজবিজ্ঞান বিষয়ে জানতে হলে আমাদের সামাজিক ব্যবস্থা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা থাকা জরুরি। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি কিছু কয়েন এবং কিছু বিভিন্ন দেশের মুদ্রা ছবি। এর থেকে বোঝা যায় যে এগুলা কিসের বিষয়বস্তু। সমস্ত কিছু হলো অর্থনীতির একটি বিষয়বস্তু। সামাজিক ব্যবস্থার প্রধান যে উপকরণ সেটা হলো অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনীতির সাথে সম্পর্কিত বিষয়গুলো হলো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু একদল মহিলা কর্মী তারা ধানের বীজ বপন করতেছেন। এর অর্থ হলো তারা কিছু উৎপাদন করতে চায়। আবার এখানে দেখা যাচ্ছে যে একটা মেইন সার্ভার থেকে বা মেইন একটা স্টোরেজ থেকে কোনো একটা প্রোডাক্টস বা কোনো সেবা ধীরে ধীরে তার নিচের দিকে সুষমভাবে বন্টিত হয়ে আসতেছে। এর থেকে বোঝা যায় যে এটা হলো কোনো একটা বন্টন ব্যবস্থা। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি সুপার শপ, যেখানে দুটা কিডস তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করতেছে। এর অর্থ হলো তারা এটা সংগ্রহ করে এটাকে নিজের প্রয়োজনের চাহিদা মেটাবে। তার অর্থ এটা ভোগ করতেছে তারা। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের একটু খেয়াল করলে দেখতে পাওয়া, একটি কয়েন থেকে তিনটি, তিনটি থেকে ছয়টি, ছয়টি থেকে নয়টি, এভাবে আস্তে আস্তে সম্পদ বৃদ্ধি পাচ্ছে বা কয়েনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর অর্থ হলো কি, যে আমি যদি একটা বিনিয়োগ করি এবং সেই বিনিয়োগ যদি যথাযথ হয় তাহলে সেখান থেকে প্রফিট হবে, প্রফিট থেকে আবার বাড়বে। অর্থাৎ তুমি বিনিয়োগ করতেছি আমরা। এখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ বা কেউ বিভিন্ন পাত্রে কিছু কিছু কয়েন বা অর্থ সঞ্চয় করে রাখতেছে। এটা একটি অর্থনৈতিক ব্যবস্থার একটা উপাদান, সঞ্চয়। সর্বশেষ সঞ্চয় দিয়ে
আমি একটা বাড়ি ক্রয় করলাম, তাহলে এটার মালিকানা কার হাতে থাকবে? আমার হাতে থাকবে। তার অর্থ এই যে চাবির অর্থ হলো যে সম্পত্তির মালিকানা সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এই পার্ট, এখন আমরা যদি এইসব আমরা যে স্লাইড গুলো দেখলাম এর থেকে যদি আমরা দেখতে পারি যে এই আমাদের পাঠের শিরোনামটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি, তাহলে আমরা এর থেকে নির্ধারণ করতে পারি যে সমাজের অর্থনৈতিক ব্যবস্থাই হলো আজকে আমাদের পাঠের শিরোনাম। এবং আজকের এই পাঠের উদ্দেশ্য হলো সমাজের অর্থনৈতিক ব্যবস্থা ও সম্পত্তি সম্পর্কে আমরা সামগ্রিক ধারণা লাভ করতে চাই। আমরা সংক্ষিপ্ত আকারের একটি পাঠ পরিচিতি তোমার দেওয়ার চেষ্টা করছি এখানে। আজকে আমাদের থাকবে অর্থনৈতিক ব্যবস্থার ধারণা, অর্থাৎ অর্থনীতি কি এবং এই প্রক্রিয়াটা কিভাবে পরিবর্তিত হচ্ছে বা এটা কিভাবে ব্যক্তির উপর প্রভাবিত করতেছে সে সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। বর্তমান বিশ্বে প্রচলিত অর্থ ব্যবস্থা সমূহ কি কি বিদ্যমান এবং সেসব অর্থনৈতিক ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলো আমরা জানার চেষ্টা করব। সম্পত্তির ধারণা, কাকে আমরা সম্পত্তি বলবো কাকে সম্পত্তি বলবো না সেটুকু আমরা বোঝার চেষ্টা করব। এবং সম্পত্তির ব্যক্তি মালিকানার ধরন, একটা সম্পত্তির উপরে এক একজনের বিভিন্ন ধরনের মালিকানা থাকে, বিভিন্ন ধরনের অধিকার বিদ্যমান থাকে, সেসব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। বিভিন্ন যুগে সম্পত্তির বিবর্তনের ধারা, যে সম্পত্তি আজকে যে ফর্মে আমাদের মধ্যে বিদ্যমান পৃথিবীর শুরুতে বা অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থায় এরকম ছিল না, সেটা আমরা জানার চেষ্টা করবো যে আদিম যুগে কিরকম ছিল। বিভিন্ন যে অর্থনৈতিক ব্যবস্থাগুলোর যে পরিবর্তিত হচ্ছে সে পরিবর্তনের সম্পত্তির মালিকানার ধরন এবং এর ব্যবহার কিরকম ছিল সেসব কিছু আমরা এখানে জানার চেষ্টা করব। তাহলে আজকের বিষয়বস্তুর উপস্থাপনা হচ্ছে, আমরা এখন প্রথম জানবো অর্থনৈতিক ব্যবস্থা। আমরা যদি বলি যে প্রতিটি সমাজেরই রয়েছে একটি নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা, সমাজের এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে রয়েছে সম্পত্তির মালিকানা, উৎপাদন বন্টন, ভোগ সঞ্চয় লগ্নি ইত্যাদি বিষয়। অনুরূপভাবে প্রতিটি অর্থনৈতিক ব্যবস্থার পিছনে রয়েছে এক বা একাধিক রাজনৈতিক দর্শন। এই রাজনৈতিক দর্শন গুলো অর্থনৈতিক ব্যবস্থার নীতি নির্ধারণ এবং অর্থনৈতিক সমস্যার সমাধান অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল। প্রত্যেক দেশের অর্থনৈতিক কার্যাবলী সে দেশের প্রতিষ্ঠানগত ও আইনগত কাঠামোর মধ্যে পরিচালিত হয়। অর্থাৎ তোমরা জানো যে আমাদের দেশের অর্থনৈতিক যে কাঠামো বা যে নিয়ম কানুন সেটা আমাদের দেশের আইন এবং প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হবে, কিন্তু আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থা তার সেই দেশের আইন এবং সে দেশের প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। অনুরূপভাবে যদি আমরা চীনের অর্থনীতির কথা বলি, সে দেশের অর্থনৈতিক ব্যবস্থা তাদের নিজস্ব আইন এবং প্রতিষ্ঠানগত যে কাঠামো আছে সেটা দিয়েই পরিচালিত হবে। সেই কারণে বলছে যে আমাদের দেশে এক এক দেশের অর্থনৈতিক ব্যবস্থা এক এক রকম এবং সেই অর্থনৈতিক ব্যবস্থা তার নিজস্ব সমাজ বা আইন কানুন দ্বারা পরিচালিত হয়। তাহলে আমরা যদি অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলতে পারবো যে দেখো একটু আমি তোমাদের হিন্টস দেই যে তাহলে অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা কি বুঝি। এক কথায় যদি আমরা বলি, মানুষের যে সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের মধ্যে বসবাস করে তার দ্বারাই মানুষের সব অর্থনৈতিক কার্যাবলী তথা উৎপাদন, ভোগ, বিনিময়, বন্টন প্রভৃতি পদ্ধতি নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ আমরা যদি আরো সহজ করে তোমাদের বলার চেষ্টা করি যে অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়, তাহলে আমরা সহজে এক কথায় বলতে পারি সমাজের মানুষের সম্পত্তির অধিকার, বন্টন, উৎপাদন, বিনিময়, ভোগ প্রভৃতি বিষয়ের অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনে যে প্রাতিষ্ঠানিক কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলা যায়। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হতে পেরেছো। অর্থাৎ
তাহলে আমরা কি বললাম? অর্থনৈতিক ব্যবস্থা বলতে বোঝায় যে সমাজের মানুষের সম্পত্তির অধিকার, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ প্রভৃতি যে অর্থনৈতিক বিষয়াবলী বা কার্যাবলী আছে, এই সমস্ত অর্থনৈতিক বিষয়াবলী বা কার্যাবলী যে প্রতিষ্ঠানিক বা যে প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলা যায়। তাহলে এটা কি হলো? যে এটা একটা প্রাতিষ্ঠানিক কাঠামো, যে কাঠামো কি করে অর্থনীতির যে উপাদানগুলো আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ উৎপাদন, বন্টন, ভোগ, সঞ্চয়, লগ্নি, সম্পত্তির মালিকানা, এই সমস্তকে নিয়ন্ত্রণ করে এবং কার কি ভূমিকা অর্থনীতিতে সে সমস্ত নির্ধারণ করে দেয়, তাকে বলা হবে অর্থনৈতিক ব্যবস্থা। এখন কোশ্চেন হলো, অর্থনৈতিক ব্যবস্থার নীতি কিসের দ্বারা নির্ধারিত হয়? তোমাদেরকে যদি একটু হিন্টস দেই তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। আর এখানে আমরা এই স্লাইডে আমরা যা দেখতে চেয়েছি বা যা বোঝাতে চেয়েছি, যে অর্থনৈতিক ব্যবস্থার নীতি কিসের দ্বারা নির্ধারিত হয় এবং অর্থনৈতিক সমস্যার সমাধান কিসের উপর নির্ভরশীল। তাহলে এখানে দুটা জিনিস, একটা অর্থনৈতিক ব্যবস্থা কিসের উপর নির্ধারিত হবে, কি দ্বারা নির্ধারিত হবে। অর্থাৎ ব্যবস্থা বলতে আমরা বোঝাচ্ছি যে উৎপাদন, বন্টন, ভোগ, বিনিময়, এই যে পদ্ধতিটা, এটা এটাই হলো ব্যবস্থা। এবং এই পুরো প্রক্রিয়ার এই সাইকেলটা কে নিয়ন্ত্রণ করবে বা কোন নীতির দ্বারা নির্ধারিত হবে। আর কোথাও আর অর্থের যেখানে অর্থ আছে সেখানে সমস্যা আছে, আর এই সমস্যাগুলো কিসের উপর, এর সমাধানগুলো কি এবং সমস্যাটার সমাধান কিসের উপর নির্ভর করে। এখন আমি তোমাদেরকে যদি তোমরা একটু দেখো যে যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো পরিবারের, ফর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে কোনো পরিবারের কোনো সদস্য যদি অর্থনৈতিক সমস্যায় পড়ে, সেখানে সবার আগে কে এগিয়ে আসে? পরিবারের কর্তা ব্যক্তি। ঠিক তেমনি রাষ্ট্রের বা সমাজের অর্থনৈতিক ব্যবস্থার যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয়, সেখানে এগিয়ে আসে রাষ্ট্রের কর্তা ব্যক্তি, এবং সে এগিয়ে আসার ভিত্তি হয় রাষ্ট্রীয় দর্শন। এবং রাষ্ট্রীয় দর্শন সেটা কি? সেটা একটা রাজনৈতিক দল বা ব্যক্তির রাজনৈতিক দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আবার সে দেশের অর্থনৈতিক ব্যবস্থা কিরকম, এর দ্বারা নির্ধারিত হয় যে ওই দেশের অর্থনৈতিক সমস্যা কিরকম এবং সেটা কিভাবে সমাধান করা যাবে। এর দ্বারাই আমরা অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারি। অর্থাৎ অর্থনৈতিক সমস্যার সমাধান করতে গেলে আমাদের থাকতে হবে রাজনৈতিক দর্শন থাকতে হবে, এবং সেই রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে হবে, এবং তার দ্বারাই আমরা অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারবো। এখন অর্থনৈতিক ব্যবস্থা মূলত কয়েকটা, আমরা সাধারণত অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা বুঝাই থাকি যে তিনটা অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা এই পর্যন্ত মোটামুটি বুঝে থাকি, এবং এই তিনটি ব্যবস্থা মোটা সারা বিশ্বে স্বীকৃত। এবং প্রথমটি হলো সোশ্যালিজম, যেটা তোমরা জানো, সমাজতন্ত্র, ক্যাপিটালিজম বা যেটাকে বলা হয় ধনতন্ত্র বা পুঁজিবাদ। এবং এই দুটার সমন্বয়ে একটা অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয়, সেটাকে বলা হয় মিক্সড অর্থনীতি বা মিশ্র অর্থনীতি। এখানে আমি একটা পিলারের মাধ্যমে তিনটি অর্থনৈতিক ব্যবস্থা কাঠামোকে দেখানোর চেষ্টা করেছি, তোমরা একটু দেখলে বুঝতে পাবা। এছাড়াও বর্তমান বিশ্বে অর্থ ব্যবস্থা কয়েকটি প্রচলিত এবং কিছু বিভিন্ন অঞ্চল ভেদে বা বিভিন্ন সমাজ ভেদে নিজস্ব কিছু অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান থাকে। সেগুলোর আকার, সেগুলো খুবই সংক্ষেপ, মানে খুব ক্ষুদ্র পরিসরে থাকে বিভিন্ন এলাকা ভিত্তিতে, এলাকার উপর ভিত্তি করে। দেখো যে অর্থ ব্যবস্থাকে মোটামুটি আমাদের বিশেষ করে মুসলিম বিশ্বে অথবা অন্যান্য যে সমগ্র বিশ্বে আছে, সেখানে চারটি অর্থনৈতিক ব্যবস্থার কথা উল্লেখ আছে। যেমন একটা পুঁজিবাদ, যেটাকে আমরা অলরেডি বলে ফেলেছি, বা ক্যাপিটালিজম, সমাজতন্ত্র বা সোশ্যালিজম, মিশ্র অর্থনীতি, যেটাকে আমরা হলো মিক্সড ইকোনমি,
এবং মুসলিম বিশ্বে আরেকটি অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায় কোনো কোনো দেশে, সেটা হলো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এখন কোশ্চেন হলো ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায়? ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, পুঁজিবাদী বলতে কি বোঝায়? যে পুঁজি, যার লক্ষ্যই হলো শুধু পুঁজি বা পুঁজিবাদী। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলতে তোমরা সবাই জানো যে বর্তমান পৃথিবী একটি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আমরা যদি এভাবে বলি যে ধনতান্ত্রিক অর্থনীতি এমন একটা অর্থনৈতিক সমাজ ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। অর্থাৎ ব্যক্তিগত উৎপাদন উপকরণ বলতে কি বোঝায়? যেমন শিল্প কারখানা, ভূমি, শ্রম, এই সমস্তকে বলা হয় উৎপাদন উপকরণ, এবং এই সমস্ত উপকরণের উপর ব্যক্তি মালিকানা বজায় থাকে এবং সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বেসরকারি পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে সংগঠিত হয়। অর্থাৎ এ ব্যবস্থায় সমাজের যে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম আছে সেগুলা রাষ্ট্র কর্তৃক নয়, বরং ব্যক্তি দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে। এই ব্যবস্থা মূল প্রক্রিয়ার উপর ভিত্তি করে অবাধে দ্রব্য সামগ্রী উৎপাদন এবং ভোগ কার্য চলমান থাকে। তাহলে কি দাঁড়ালো? এই ব্যবস্থার ক্রেতা এবং ভোক্তার পূর্ণ স্বাধীনতা বজায় থাকে। এর অর্থ হলো যে ক্রেতা কোন জিনিসটা কিনবে সেটা ক্রেতাই নির্ধারণ করবে এবং পাশাপাশি যে উৎপাদন করবে সে নির্ধারণ করবে যে সে কোনটা উৎপাদন করবে। তাকে কেউ কোনো কিছু চাপিয়ে বা ফোর্স করে করতে পারবে না। অর্থাৎ ভোক্তারের ইচ্ছা ও রুচি অনুযায়ী উৎপাদন করা হয়। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ভিত্তি হলো অবাধ প্রতিযোগিতা। আমরা যদি বলি যে এই ক্যাপিটালিজম যে অর্থনৈতিক ব্যবস্থা, এর যদি মূল ভিত্তি হিসেবে ধরা হয়, সেখানে ধরা হয় যে এর মূল ভিত্তি হলো অবাধ প্রতিযোগিতা থাকবে। এখানে প্রতিযোগিতার মাধ্যমে সবাইকে টেকে থাকতে হবে। ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের মূল্য নির্ধারিত হবে। তাহলে এখানে দ্রব্যের মূল্যটা কে নির্ধারণ করবে? দ্রব্যের মূল্য নির্ধারণ করবে যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটা সুষম প্রতিযোগিতা চলবে এবং এই প্রতিযোগিতার মাধ্যমেই দ্রব্যের মূল্য নির্ধারিত হবে। এই ব্যবস্থার আরেকটা প্রধান বৈশিষ্ট্য হলো যে উৎপাদন, বন্টন, ভোগ প্রভৃতি নিয়ন্ত্রণের জন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা বা কর্তৃপক্ষ থাকবে না, বরং একটি স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থার মাধ্যমেই সবকিছু নির্ধারিত হয়। এজন্য ধনতান্ত্রিক বা অর্থ ব্যবস্থাকে স্বাধীন উদ্যোগের অর্থনীতিও বলা হয়ে থাকে। অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থায় কোনো সেন্ট্রালি রুলস এবং রেগুলেশন থাকবে না এবং স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থার মাধ্যমে সবকিছু নির্ধারিত হবে। এখন দেখো আমরা স্লাইডে যা দেখতে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্যগুলো এখন দেখা যায় যে প্রথম বৈশিষ্ট্য হলো কি সরকারি নিয়ন্ত্রণ মুক্ত, অর্থাৎ এখানে গভর্নমেন্টের কোনো ইন্টারফেয়ার থাকবে না। উদ্যোক্তা তার পছন্দ অনুযায়ী এবং ভোক্তার চাহিদা অনুযায়ী দ্রব্য সামগ্রী উৎপাদন করবে বা সার্ভিস সমূহ প্রদান করবে। এখানে কি থাকবে? যে অবাধ প্রতিযোগিতা। এখানে টিকে থাকার মূল মন্ত্রই হলো প্রতিযোগিতা। অর্থাৎ তোমাকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ যেহেতু নেই এবং মূল্য নির্ধারিত হয় বাজার ব্যবস্থার দ্বারা ব্যবস্থার মাধ্যমে, ক্রেতা ও বিক্রেতার অবাধ প্রতিযোগিতার মাধ্যমে, সে কারণেই এই ব্যবস্থায় উৎপাদনকারীকে সবসময় একটা প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হয়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এই ব্যবস্থায় দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। আমি ইতিমধ্যে তোমাদেরকে বলেছি যে দাম নির্ধারিত হয় বাজারে ডিমান্ড এবং সাপ্লাই এর উপর। যদি ডিমান্ড বেড়ে যায় এবং সাপ্লাই কমে যায় সেক্ষেত্রে দাম স্বয়ংক্রিয়ভাবেই বেড়ে যায়। আবার যদি সাপ্লাই বেড়ে যায় সেক্ষেত্রে ডিমান্ড কমে যায়, তাহলে দাম স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। আমরা যদি
আমরা আমাদের পারিপার্শ্বিক বাজার ব্যবস্থার কথাই বলি, যে যখন দেখা যায় কোনো কিছুর প্রাচুর্য, যেমন রমজান মাসে বেগুনের দাম অনেক বেড়ে যায়, কারণ বেগুনের চাহিদা হঠাৎ করে বেড়ে যায়। আবার অন্যান্য সময় বেগুনের দাম অনেক অনেক কমে যায়, কারণ হলো বেগুনের চাহিদা সে সময় কমে যায়। সেটাই বলছে যে সেটাই আমরা এটা এক্সাম্পল হিসেবে বলতে পারি, স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত হয়। এই ব্যবস্থার আরেকটা মেন প্রধান বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন, অর্থাৎ সবার মোটিভ থাকে মুনাফা অর্জন করা। আর এই ব্যবস্থায় ব্যক্তি মালিকানার উপস্থিতি লক্ষ্য করা যায়। আর এখানে স্বাধীন উদ্যোগের, এটাকে বলা হয় যে স্বাধীন উদ্যোগের অর্থনীতি। আমরা যদি এক কথায় বলতে চাই যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত, অর্থনৈতিক কার্যাবলী সরকারি নিয়ন্ত্রণ মুক্ত, এবং উৎপাদন উপকরণ ও দ্রব্যের বাজার প্রতিযোগিতা বিদ্যমান থাকে, তাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। তাহলে কি দাঁড়ালো, যে আমরা এট এ গ্ল্যান্স বলতে পারি যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত থাকবে, অর্থনৈতিক কার্যক্রম সরকারি নিয়ন্ত্রণ মুক্ত হয়ে পরিচালিত হবে, এবং উৎপাদন উপকরণ ও দ্রব্যের বাজারে প্রতিযোগিতা বিদ্যমান থেকে ধনতান্ত্রিক ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমাদের দ্বিতীয় অর্থনৈতিক ব্যবস্থাকে বলতে বোঝায় সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক, আমরা যদি সমাজতন্ত্র বা সমাজ শব্দটিকে শিরোনাম থেকে বোঝার চেষ্টা করি, সমাজতান্ত্রিক অর্থাৎ সমাজ কেন্দ্রিক যে অর্থ ব্যবস্থা তাকে বলা হবে সমাজতান্ত্রিক। আমি তোমাদেরকে একটু যদি হিন্টস দেই তাহলে তোমরা বুঝতে পারবে যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়। দেখো যে এটা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পদের মালিকানা থাকবে রাষ্ট্রীয় মালিকানায়, এবং এটাকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী এই অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হবে। ব্যক্তিগত মুনাফার অনুপস্থিত থাকবে এখানে, অর্থাৎ সমাজ, যে সমাজের যেটা ওয়েলফেয়ারমূলক, সমাজের যেটার জন্য ভালো সেখানেই সেজন্য এটা উৎপাদিত হবে, এবং যোগ্যতা অনুযায়ী কাজ করে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক এখানে দেয়া হয়। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হলো, আমরা যদি এভাবে বলি যে এমন এক ধরনের অর্থ ব্যবস্থা যেখানে সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন অর্থনৈতিক কার্যাবলী নিয়ন্ত্রিত হয়। অন্যভাবে বলা যায় যে আমি যদি এভাবে বলি যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণের উপর কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না, যাবতীয় সম্পদ এবং উৎপাদনের উপকরণের উপর সামাজিক ও রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত থাকে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে দেশের কলকারখানা, খনি, জমি প্রভৃতি সামাজিক সম্পত্তি হিসেবে পরিগণিত হয়। দেশের জনগণ বা রাষ্ট্র এসব সম্পদের মালিক। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা কোনো সুযোগ এখানে নেই। দেশের উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগ প্রভৃতি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এজন্য সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে পরিকল্পিত অর্থ ব্যবস্থা বলা হয়ে থাকে, এবং কেন্দ্রীয় পরিকল্পনায় আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি যে তাহলে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, যদি তোমাদের কোশ্চেন আসে যে কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায় এবং কেন এটাকে কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়, এর উত্তর দেখো সমাজতান্ত্রিক কেন, যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সমস্ত কিছু রাষ্ট্র কর্তৃক এবং কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা নির্ধারিত হওয়ার কারণেই এটাকে কেন্দ্রীয় পরিকল্পিত অর্থ ব্যবস্থাও বলা হয়। এখানে উৎপাদিত দ্রব্যের বন্টন ও ভোগের উপর ভোক্তার স্বাধীনতা স্বীকৃত নয়, অর্থাৎ ভোক্তার স্বাধীন ইচ্ছের উপর এটা প্রতিষ্ঠিত হবে না। দাম নির্ধারণে বাজার ব্যবস্থার কোনো প্রভাব নেই, রাষ্ট্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে কি উৎপাদন করতে হবে, কেমন করে উৎপাদন করতে হবে,
কার জন্য উৎপাদন করতে হবে, এই সমস্ত কিছুই নির্ধারণ করে রাষ্ট্র। প্রত্যেক শ্রমিক এখানে নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পায়। আমরা যদি উদাহরণ হিসেবে বলি, রাশিয়া, চীন এবং পূর্ব ইউরোপের কয়েকটি দেশে সমাজতান্ত্রিক অর্থনীতির অন্তর্ভুক্ত। আমরা যদি এখন এক কথায় বলতে যাই যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়, তাহলে দেখো এভাবে আমরা বলতে পারি কিনা যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন ব্যবস্থায় কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, অর্থাৎ কে থাকবে, রাষ্ট্রীয় মালিকানা, এবং সব অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ এটা নিয়ন্ত্রণ করবে কে, কেন্দ্র। আর আমরা যে ক্যাপিটালিস্ট দেখেছি, এটাকে নিয়ন্ত্রণ করে কে, ব্যক্তি বা প্রতিষ্ঠান। আমরা পরবর্তী, তাহলে এই ব্যবস্থাকে কি বলা হয়, পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা। আমাদের তৃতীয় অর্থনৈতিক ব্যবস্থা বলতে বোঝায় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা বর্তমান পৃথিবীর অধিকাংশ দেশে প্রচলিত। আমি তোমাদের একটু যদি হিন্টস দেই, তাহলে তোমরা দেখতে পাবা, দেখো যে ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগ, সেই সাথে সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ মিলেই আমাদের হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আমরা যদি এভাবে বলি, মিশ্র অর্থ ব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থ ব্যবস্থা যেখানে সম্পদের মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয়ই স্বীকৃত থাকে। এই অর্থ ব্যবস্থায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও অবস্থান করে। এই অর্থ ব্যবস্থায় ধনতন্ত্র ও সমাজতন্ত্রের সংমিশ্রণ ঘটে। এই অর্থ ব্যবস্থায় ধনতন্ত্রের মতো সম্পত্তিতে ব্যক্তি মালিকানা, মুনাফা অর্জন এবং ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতাও থাকে। এখানে যেহেতু ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগ বিদ্যমান, জনকল্যাণ ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কিছু খাত রাষ্ট্রীয় মালিকানায় এখানে রাখা হয়, এবং অন্যান্য উৎপাদন ও সেবা খাতগুলো যেমন ব্যক্তি মালিকানাও থাকতে পারে। বিশ্বের বহু দেশে গ্যাস, যদি আমরা উদাহরণ হিসেবে বলি, গ্যাস, বিদ্যুৎ, প্রতিরক্ষা শিল্প রাষ্ট্রীয় মালিকানায় রয়েছে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্যের সাথে, অর্থাৎ ধনতান্ত্রিক যে ব্যক্তি মালিকানা ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেমের যে কিছু বৈশিষ্ট্য, এর সাথে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্যের সংমিশ্রণে যে একটি অর্থনৈতিক ব্যবস্থা সৃষ্টি হয়, তাকে আমরা মিশ্র অর্থনীতি বলতে পারি। তাহলে আমরা যদি এক কথায় বলি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য সংমিশ্রণে যে নতুন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে, তাকে বলা হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তোমরা হয়তো জানবা যে অধ্যাপক স্যামুয়েলসনের একটি মানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপারে খুব সুন্দর একটি ডেফিনিশন দেয়া আছে। সেটি হলো যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা, স্যামুয়েলসনের মতে, যেখানে উৎপাদন ও ভোগ কার্য সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে। অর্থাৎ উনি যেটা বলতে চেয়েছেন যে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন ও ভোগ কর্ম সংগঠিত করার ক্ষেত্রে বাজারও থাকবে, এই সেই সাথে সরকারের নিয়ন্ত্রণের সংমিশ্রণ থাকবে। তাহলে আমরা যদি বলি যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে সেখানে কি এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগ, সেই সাথে সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ সংমিশ্রিত যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটাকে বলা হবে মিশ্র অর্থ ব্যবস্থা। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের সংমিশ্রণে যে অর্থ ব্যবস্থা গড়ে উঠেছে বা গড়ে ওঠে, এবং যেখানে সরকারি ও বেসরকারি উভয় ধরনের উদ্যোগই বিরাজমান, এবং সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ কিংবা পাশাপাশি থেকে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হলে তাকে বলা হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা ক্লিয়ার, এবং আশা করি তোমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার। তারপরও আমি আবার একটু বলতে চাই যে ধনতন্ত্র ও সমাজতন্ত্রের সংমিশ্রণের যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে, এবং যেখানে সরকারি ও বেসরকারি উভয় ধরনের উদ্যোগ বিরাজমান, এবং সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ কিংবা পাশাপাশি থেকে অর্থনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করে, এখানে একজন অপরজনকে সহযোগিতা করে অর্থনৈতিক ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এখানে একজন আরেকজনের প্রতিযোগিতা হয়ে
অর্থনৈতিক ব্যবস্থায় বিদ্যমান থাকে না। এখন চতুর্থ একটা অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী বিশ্বে বহুলভাবে প্রচলিত। এই অর্থনৈতিক ব্যবস্থা শুধুমাত্র অর্থনৈতিক বিশ্বেই দেখা যায়। ইসলামী অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায়? তোমরা জানো যে আমরা আমরা জানি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এরই একটি যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয় তাহলে সেখানে অর্থনৈতিক ব্যবস্থা থাকা প্রয়োজন, কারণ অর্থনীতি সমাজেরই একটা অংশ বা জীবনেরই একটা অংশ। আমরা অর্থনৈতিক ব্যবস্থাকে এভাবে বলতে পারি, তাহলে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যার মৌলিক বিধান বা মূল বিধান বা নীতিমালা বা কর্মপদ্ধতি ইসলামী শরীয়তের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দ্বারা যে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় সেই অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা বলবো ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী জীবনবোধ থেকেই এভাবে বলা যায়, ইসলামী জীবনবোধ থেকেই ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার উৎপত্তি হয়। ইসলামী জীবন ব্যবস্থার উৎপত্তি করতে হয় ইসলামী বোধ থেকেই। ইসলাম মানব জাতির জন্য একটি শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তোমরা জানো। আর ইসলামী অর্থনীতি এ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থারই একটি অংশ হিসেবে পরিগণিত হয়। অধ্যাপক শামসুল আলম, যিনি অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন বা বিশদভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, বিশেষ করে ইসলামী ব্যবস্থা সম্পর্কে যিনি যার অগাধ নলেজ, তার মতে সৃষ্ট জীবের কল্যাণে সম্পদের সর্বাধিক উৎপাদন, বন্টন এবং ন্যায়সঙ্গত ভোগ বিশ্লেষণই হলো ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে অধ্যাপক শামসুল আলমের মতে আমরা যেটা বুঝতে পারছি যে উনি যেটা বোঝাতে চেয়েছেন যে সৃষ্ট জীবনের বা জীবের কল্যাণের জন্য আমাদের কি করতে হবে? সর্বাধিক উৎপাদন করতে হবে এবং সেই উৎপাদিত পণ্য সুষমভাবে বন্টন করতে হবে এবং সে বন্টন ব্যবস্থা হবে ন্যায়সঙ্গত, আর ভোগ বিশ্লেষণ হবে ইসলামী বিধান অনুযায়ী। যদি কোনো অর্থনৈতিক ব্যবস্থায় মানব কল্যাণের জন্য সর্বাধিক উৎপাদন করা হয় এবং সে উৎপাদিত পণ্য মানব সেবায় পূর্ণাঙ্গ রূপে ইসলামী শরিয়া মতে বন্টন বা দাম নির্ধারিত হয়, তাহলে সেটাকে আমরা বলবো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ সর্বাধিক উৎপাদন থাকবে এখানে এবং সেই উৎপাদিত পণ্য বন্টিত হবে সুষমভাবে বা ন্যায়সঙ্গত ভোগ থাকবে। ন্যায়সঙ্গত ভোগ বলতে আমরা অবাধ ভোগের সমর্থন ইসলাম কখনো করে না। ইসলাম সবসময় প্রয়োজন অনুযায়ী ভোগের কথা বলে থাকে। এখন আমরা যদি তাহলে এক কথায় ইসলামী ব্যবস্থাকে বলতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি কিনা, আমরা একটু খেয়াল করো যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ভোগের সীমাহীন স্বাধীনতা ও নিরঙ্কুশ কোনটি সমর্থন করে না। তার মানে ন্যায়সঙ্গত ভোগটাকেই বলা হয়, বরং এ ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করে। ব্যক্তি সত্তার বিকাশের সাথে ইসলামী যেমন ব্যক্তি স্বাধীনতা স্বীকার করে দিয়েছে, তেমনি সমাজের বৃহত্তর কল্যাণের জন্য ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কিছু কিছু বিধি নিষেধ আরোপ করে। আমরা বলতে পারি যে এখানে আমরা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় ভোগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয় এবং সেই সব জিনিসকে ভোগ করার স্বীকৃতি ইসলাম প্রদান করে যেসব কোরআন এবং সুন্নাহর মতে বৈধ সেসব কিছু। এখন আমরা অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা নিলাম। আমরা প্রথমে পড়েছি যে অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায় এবং অর্থনৈতিক ব্যবস্থার যে প্রধান উপকরণগুলো, চারটি ব্যবস্থা, ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট, মিক্সড ইকোনমি এবং ইসলামিক ইকোনমি, এইসব ব্যাপারে আমরা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি এতক্ষণ পর্যন্ত। এই সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা যার উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে আমরা কি বলি? তাকেই বলা হয় সম্পত্তি। এখন আমরা জানবো যে অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে সম্পত্তির ধারণাটা কিরকম এবং সম্পত্তি বলতে কি বোঝায়। আমি তোমাদেরকে সামান্য একটু হিন্টস দেব, এর থেকে তোমরা আশা করি পেয়ে যাবা। যদি আমরা বলি যে উপযোগিতা,
এবং সমাজ কর্তৃক স্বীকৃত অধিকার মিলেই সম্পত্তির তৈরি হয়। না, উপযোগিতা বলতে কি বোঝায়? উপযোগিতা বলতে বোঝায় সেই সমস্ত জিনিস যার প্রয়োজন বা যেটার মূল্য তোমার কাছে আছে। যেমন আজকে আমাদের দেশে যদি তোমাকে নদী থেকে এক বালতি পানি দেওয়া হয়, সেক্ষেত্রে তুমি তো অতটা খুশি হবে না। কারণ হলো পানি তোমার কাছে অতটা মূল্যবান না, কারণ পানি তোমার কাছে অ্যাভেলেবেল। কিন্তু তুমি যদি আফ্রিকা মহাদেশের কোনো দেশে কোনো কাউকে এক বোতল পানি দাও এবং পাশাপাশি এক বোতল তেল দাও, তাহলে সে তেলের চেয়ে পানিটাকে বেশি প্রেফার করবে, কারণ সে দেশে পানির স্বল্পতার কারণে তার কাছে পানির মূল্য অনেক বেশি। কিন্তু তেল যেহেতু তাদের অনেক, সেক্ষেত্রে তেলের মূল্য তাদের কাছে অনেক কম। কিন্তু আমাদের দেশে তোমাকে যদি দেয়া হয় এক বোতল পানি এবং এক বোতল তেল, তাহলে তুমি সবার আগে তেলটাকেই প্রেফার করবে, কারণ তেলের এখানে সংকট। এই যে তোমার কাছে যেটা বেশি প্রয়োজন সেটাকে বলা উপযোগিতা। আর সমাজ কর্তৃক স্বীকৃত অধিকার, অর্থাৎ সেই যদি কোনো দ্রব্যের উপর সমাজ কর্তৃক স্বীকৃত অধিকার থাকে, অর্থাৎ সমাজ তোমাকে স্বীকৃতি দেয়। যেমন মনে করো যে তুমি একটু নেশাদ্রব্য তোমার কাছে তুমি রাখলা, কিন্তু সেটা সম্পদ হিসেবে পরিগণিত হবে না, কারণ সমাজ তোমাকে সেটা স্বীকৃতি দেয়নি। কিন্তু তুমি যদি কোনো একটা বই কিংবা কোনো একটা বস্তুগত সম্পত্তি, যেমন বাড়ি বা ফ্ল্যাট কিংবা একটা গাড়ি তুমি বৈধভাবে ক্রয় করো, তাহলে সেটা তোমার সম্পত্তি হিসেবে পরিগণিত হবে, কারণ সেটাতে প্রতি সমাজ তোমাকে স্বীকৃত বা অধিকার প্রদান করে। তাহলে আমরা বলতে পারি সম্পত্তির সংজ্ঞায় আমরা বলা যায় যে যার উপযোগিতা থাকবে এবং সে উপযোগিতা সমাজ কর্তৃক স্বীকৃত হবে। এখন আমরা এভাবে বলতে পারি সম্পত্তির সংজ্ঞায়, অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন কার্যকলাপের উল্লেখযোগ্য দিক হচ্ছে সম্পত্তি। সম্পত্তি বলতে কোনো দ্রব্য, বিষয় বা বস্তুর ভোগ দখল এবং নিয়ন্ত্রণ করার সমাজ স্বীকৃত নিরঙ্কুশ অধিকারকেই বোঝায়। যখন কোনো বিষয় বা বস্তুর উপর ব্যক্তি বা গোষ্ঠীর সমাজ স্বীকৃত নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে এবং সেই নিয়ন্ত্রণ ক্ষমতার সাথে কতগুলো অধিকার ও কর্তব্য বোধ জড়িত থাকে, তখন তাকে আমরা বলবো সম্পত্তি। সমাজ অনুমোদিত পন্থায় ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি ভোগ দখল করবে, অন্য কেউ তাদের হস্তক্ষেপ করতে পারবে না। তুমি তোমার সম্পত্তি নিজে ভোগ দখল করবা, সেখানে অন্য কেউ সেটাকে নিয়ন্ত্রণ বা তোমাকে বাধা প্রদান করবেন না। তাহলে আমরা এখান থেকে সম্পত্তির কিছু বৈশিষ্ট্য বা বের করার চেষ্টা দেখো আমরা পারি কিনা। তাহলে সম্পত্তির বৈশিষ্ট্য বলতে বোঝায় যে মোদ্দা কথা মোটামুটি 4টি বৈশিষ্ট্য থাকলে আমরা সম্পত্তিকে কোনো জিনিসকে বা কোনো বিষয়কে আমরা সম্পদ হিসেবে পরিগণিত করতে পারবো। প্রথমটি হলো উপযোগ, যেটা আমি তোমাকে বলেছি যে যেটা তোমার ভিতর যার প্রয়োজন অনুভব হবে সেটাই উপযোগ বলা হয়, এবং সেটা হতে হবে বস্তু বা কোনো বিষয় বা সার্ভিস হতে হবে, এবং সেটার মালিকানা থাকতে হবে নিরঙ্কুশ বা অ্যাবসলিউট ওনারশিপ থাকতে হবে। যদি থাকে আবার সামাজিক অনুমোদন বা স্বীকৃতি থাকতে হবে। তাহলে সম্পত্তির মোদ্দা কথা হলো আমাদের 4টি বস্তু থাকতে হয়। একটা হলো উপযোগ, বস্তু বা বিষয় হতে হবে, নিরঙ্কুশ মালিকানা থাকতে হবে, অ্যাবসলিউট ওনারশিপ থাকতে হবে, আর থাকতে হবে কি যেটা সামাজিক কর্তৃক স্বীকৃত। এখন আমরা যদি তাহলে এই সব থেকে আমরা নিজের মতো করে সম্পত্তির বা সংজ্ঞা প্রদান করি, তাহলে দেখো আমরা এভাবে বলতে পারি কিনা যে সম্পত্তি বলতে বোঝায় কোনো কিছুর মালিকানা এবং এর উপর নিরঙ্কুশ অধিকার। তাহলে সম্পত্তি কি আমরা দেখো আমরা নিজেরাই একটি সংজ্ঞা সুন্দরভাবে এখান থেকে আমরা তৈরি করতে পারি যে কোনো কিছুর উপর মালিকানা, এবং এই মালিকানার ধরনটা হবে নিরঙ্কুশ। মানুষ যা নিজে সামর্থ্যে বা উত্তরাধিকার সূত্রে কোনো কিছু অর্জন করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তাই তার সম্পত্তি বলে পরিগণিত হতে পারে। তাহলে সম্পত্তি আমাদেরকে অর্জন করতে হবে কিভাবে আমরা বলতে পারি যে মানুষ এই সম্পত্তির উত্তরাধিকার সূত্র প্রাপ্ত হতে পারে, অথবা তার যোগ্যতা বা সামর্থ্য অনুযায়ী সে এটাকে অর্জন করতে পারবে। এখান থেকে আমরা যদি সম্পত্তির কিছু বৈশিষ্ট্য বলার চেষ্টা করি, দেখো তো আমরা এভাবে বলতে পারি কিনা। তাহলে সম্পত্তি আমরা একটু ভাবলেই আমরা বুঝতে পারবো যে সম্পত্তির বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে। দেখো এভাবে বলা যায় কিনা
যে সম্পত্তি আমরা কি করতে পারি, এটাকে হস্তান্তর করতে পারি, অর্থাৎ এক সম্পত্তি একজন থেকে আরেকজনকে আমরা দিতে পারি। যেমন বাবা তার সম্পত্তি তার সন্তানকে দিতে পারে, অথবা সন্তান তার সম্পত্তি তার সন্তানকে দিতে পারে, অথবা তার বন্ধু বা তার প্রিয় মানুষকে দিতে পারে। তাহলে এটাকে কি করা যায়, ট্রান্সফারেবল বা হস্তান্তর করতে পারি। আবার এটাকে দেখা যায় যে এভাবে আমরা বলতে পারি কিনা যে সম্পত্তি একটা ক্ষমতার সিম্বল হিসেবে দেখা যায়। অর্থাৎ দেখা যায় যারা সমাজে বিত্তমান, অধিক বিত্তমান, তারা তাদেরকে সবাই সমীহ করে চলে। যেমন আমরা যদি বাংলাদেশে যদি বলি যে বসুন্ধরা গ্রুপ বা সালমান এফ রহমান অথবা যমুনা গ্রুপ, বিভিন্ন ইন্ডাস্ট্রি গ্রুপ আছে, এদেরকে সবাই সম্মান বা সমীহ করে চলে। তার মানে এটা কি, ক্ষমতার প্রতীক। আর আমরা যদি রাজশাহীতে দেখি যে রাজশাহীতে সবচেয়ে যার ক্ষমতা সম্পদ বেশি, তাকে সবাই সমীহ করে চলে। সম্পদের বাহ্যিক ও গুণগত প্রকৃতি বিদ্যমান থাকতে পারে। তারপরে আমরা এটাকে বলতে পারি যে আনুষ্ঠানিক বা সমাজ কর্তৃক প্রথা দ্বারা স্বীকৃত হতে পারে। যেমন আগে আমরা বলছি যে সম্পত্তি হতে গেলে সমাজ কর্তৃক সেটা স্বীকৃত হতে হবে। এবং আরেকটা হতে পারে যে সম্পত্তিকে আমরা অধিকারে রাখতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি। আর এটা হতে পারে সম্পত্তি একটা চলমান প্রক্রিয়া হতে পারে। যেমন ধরো যে আমরা যদি বলি যে সম্পত্তি আজকে তোমার কাছে থাকবে, কালকে অন্যের কাছে থাকবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এর থেকে আমরা বলতে পারি যে সম্পত্তি একটি চলমান প্রক্রিয়া। এখন আমরা এটাকে যদি খুব সংক্ষেপে সাম আপ করি, তাহলে দেখা যায় যে এর মোটামুটি কয়েকটি বৈশিষ্ট্য আমরা এখান থেকে পাবো। একটি হলো মালিকানা থাকতে হবে, পরে পরে এটা, এবং এই মালিকানার তুমি ইচ্ছাধীন এটাকে ব্যবহার করতে পারবা। এবং সে মালিকানার ধরন হবে অ্যাবসলিউট ওনারশিপ, অর্থাৎ বা এটা হবে চূড়ান্ত মালিকানা থাকতে হবে, সম্পত্তিতে থাকবে। এবং সেটা হবে মোর অর লেস স্থায়ী, যেটা পার্মানেন্ট হতে পারে, অথবা এটা টাইমটা বিভিন্ন ভাবে নির্ধারিত হয়, এবং এটাকে ট্রান্সফার করা যায় হস্তান্তরেবল, এবং এটা সামাজিক স্বীকৃতি এতে থাকতে হবে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি সম্পত্তি হচ্ছে একটি সামাজিক প্রতিষ্ঠান। এটা একটি সামাজিক প্রতিষ্ঠান যার মাধ্যমে সমাজের মানুষ বিভিন্ন আপদ বিপদ মোকাবেলা করতে পারে। সম্পত্তি বিভিন্ন ধরনের মালিকানায়ও থাকতে পারে। তাহলে এটা কি বোঝায়, যে সম্পত্তি একটি সামাজিক প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ কি করে, বিভিন্ন আপদে বিপদ মোকাবেলা করে, এবং এর মালিকানা বিভিন্ন ধরনের হতে পারে। এখন দেখো সম্পত্তি কত প্রকার ও কি কি, এটা নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীদের বিভিন্ন মতভেদ দেখা যায়। কারোর মতে সম্পত্তি দুই প্রকার, কারোর মতে তিন প্রকার, বিভিন্ন রকম আছে। আমরা জানার চেষ্টা, মোটামুটি সমাজ স্বীকৃত ভাবে দেখা যায় যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করে দেখা যায় 5-6 ধরনের সম্পত্তির মালিকানা পাওয়া যায়। একটি হলো, যদি আমরা বলি যে সমষ্টিগত মালিকানা, সম্পত্তির মালিকানা, সেটা হলো এমন একটা মালিকানা যেটা মালিকানা কোনো বস্তুর উপর বা কোনো সম্পদের উপর সমাজের বা রাষ্ট্রের মালিকানা বিদ্যমান থাকে। যদি কোনো সম্পত্তির উপর, তাহলে সেটাকে বলা হয় সমষ্টিগত মালিকানা। যেমন কোন এলাকার রাস্তাঘাট, মসজিদ, মন্দির, সরকারি প্রতিষ্ঠান, এসবকে সমষ্টিগত মালিকানা আওতাধীন বা পাবলিক প্রপার্টি বলা হয়ে থাকে। যৌথ পারিবারিক মালিকানা আবার এক ধরনের সম্পত্তিতে থাকে। সেটা হলো যে যদি কোনো সম্পত্তির মালিকানা পরিবারের সমস্ত সদস্য মিলে হয়ে থাকে, তাহলে সেগুলোকে যৌথ মালিকানা বলা হয়। যেমন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থাকে বিভিন্ন ধরনের। অর্থাৎ এই ধরনের মালিকানায় অধিকাংশ বাবা মা সম্পদের মালিক হয়ে থাকে, কিন্তু এই সম্পদের ব্যবহার কিংবা এর হস্তান্তরের ক্ষেত্রে সন্তানের পূর্ণ অধিকার প্রদান করার ক্ষমতা বাবা মা কর্তৃক প্রদত্ত হয়। শেয়ার বা দল ভিত্তিক মালিকানা এক ধরনের সম্পদ বিদ্যমান আছে আমাদের সমাজে। এই ধরনের সম্পদের পরিচালনার ক্ষেত্রে যদি লাভ লস হয়ে থাকে, তাহলে সবাই এর লাভের অংশী হবে, অথবা সবাই এর লসের অংশী হয়ে থাকে। ব্যক্তিগত সম্পত্তির মালিকানা, আবার কিছু কিছু সম্পদ আছে ব্যক্তি মালিকানায় থাকে। যেমন কোনো
একক মালিকানা যদি কোনো সম্পদ থাকে তাহলে সেটাকে বলা হয় ব্যক্তি মালিকানা, এবং একক মালিকানার পাশাপাশি ওই সম্পত্তির উপর যদি অ্যাবসলিউট অধিকার থাকে ওই ব্যক্তির বা ভোগের অধিকার, তাহলে সেটাকে বলা হবে একক মালিকানাধীন সম্পত্তি। আবার কিছু কিছু সম্পদ আছে ব্যক্তির বিশেষের বিশেষ ব্যবহারের জন্য ব্যবহৃত হয়, সে সমস্তকে বলা হয় ব্যক্তি বিশেষের ব্যবহার্যের উপর ভিত্তি করে সম্পত্তিকে এক ধরনের ভাগে ভাগ করা যায়। কিছু কিছু সম্পদ আছে কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার শুধু নিজস্ব প্রয়োজনে ব্যবহার করে, যেমন যদি বলি যে কারো একটি নিজস্ব পরিবহনের জন্য একটা বাইক, কিংবা তার শেভিং রেজর, বা তার নিত্য তার আসবাবপত্র, বা তার যে সমস্ত জিনিস শুধু ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়, অন্য কেউ এই সম্পত্তির উপর অধিকার প্রদান করে না বা দাবি করে না, সে সমস্তকে বলা হয় ব্যক্তিগত সম্পত্তি। আবার কিছু সম্পদ আছে জনসাধারণের সম্পদ, যেটা আমি অলরেডি বলেছি যে সমষ্টিগত সম্পদকে অনেকটা জনসাধারণের সম্পদ হিসেবে বলা হয়, যেমন মসজিদ মন্দির এসব। আর কিছু আছে সরকারি মালিকানাধীন সম্পদ, যেমন আমরা যদি বলি যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, রেল, অবশ্য সব দেশেই এক এক দেশের রাষ্ট্রীয় মালিকানার সম্পদের সংজ্ঞা এক এক রকম। যদি আমরা আমাদের দেশের কনটেক্সটে বিবেচনা করি, যেমন রেল হলো রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ, রাস্তাঘাট রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ, বিভিন্ন কর্পোরেশন, বিদ্যুৎ, এগুলা এই সমস্ত কিছু রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ। তাহলে আমরা বলতে পারি সম্পদ হবে সেই জিনিস যার উপযোগিতা এবং সেই উপযোগিতার উপর সমাজ কর্তৃক স্বীকৃত থাকে যদি, তাহলে সেটাকে আমরা বলি সম্পদ। সম্পদ মোটামুটি 4-5 ধরনের হয়ে থাকে, এবং এর উপর মালিকানার ভিত্তিতে সম্পদ সম্পদ আবার 4-5 ধরনের হতে পারে। আমরা অলরেডি বলে ফেলছি যে সম্পত্তির মালিকানা সামাজিক মালিকানা থাকতে পারে, যৌথ মালিকানা, এবং হলো ব্যক্তি মালিকানা। এখন কোশ্চেন হলো বিভিন্ন যুগে সম্পত্তির বিবর্তনের ধারা কেমন ছিল। আজকে আমরা যে সম্পত্তির যে এই বিবর্তন বা সম্পত্তির ব্যবহার যেভাবে দেখছি, আদিম যুগে বা পশুপালন যুগ, কৃষি যুগ, শিল্প যুগে বা সমাজতন্ত্রে সম্পত্তির মালিকানার উপর এখনকার ফরম্যাট ছিল না, বিভিন্ন যুগে ভিন্ন ভাবে ছিল। সে কারণেই আমরা যদি দেখতে চাই যে আদিম যুগে সম্পত্তির ধারণা একটু যে তোমার এই সমস্ত খুবই সহজ, তোমরা একটু পড়লেই বুঝতে পারবা। কারো কারো মতে আদিম যুগে ব্যক্তিগত সম্পত্তির ধারণা ছিল না, এটা শুধু সামাজিক নিয়ন্ত্রণাধীন ছিল, কিংবা সামাজিক নিয়ন্ত্রণাধীন ছিল না, কারণ আদিম যুগে মানুষ যাযাবর জীবনযাপন করতো, তাদের কোনো স্থায়ী বসবাস ছিল না। কিন্তু কারো কারো মতে আদিম যুগের সম্পত্তিতে ব্যক্তি মালিকানা ছিল বা দলগত মালিকানা ছিল খুব সীমিত পরিসরে, যেমন যারা শিকার করতো তীর ধনুকটা তার নিজস্ব অধিকারে রাখতো। আদিম সমাজে ভূমিতে ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত ছিল বলে মনে করা হয়, কারণ যেহেতু মানুষ স্থায়ীভাবে বসবাস করতো না, কারণ তখনও কৃষি আবিষ্কার হয়নি। মার্ক্সীয় সমাজবিজ্ঞানীদের মতে আদিম সমাজে সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানাও ছিল না, কিন্তু অমার্ক্সীয় লেখকরা মনে করেন যে মার্ক্সের ধারণা অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত বলে তারা মনে করেন। তাদের মতে আদিম সমাজে তীর ধনুক ব্যক্তি মালিকানারই একটা উদাহরণ। তাদের ধারণা ছিল যে সমাজে তখনও কেউ কম বা বেশি সম্পদ ভোগ করত, তবে আজকের তুলনায় ওই সময়ে আর্থিক বৈষম্য ছিল খুবই কম। তাহলে আমরা যদি মার্ক্সীয় যারা সমাজবিজ্ঞানী আছে, মার্ক্সীয় চিন্তাবিদ আছে, তাদের মতে বলা যায় যে আদিম সমাজে কোনো সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা ছিল না, বা সামাজিক বা যৌথ মালিকানাও ছিল না। কিন্তু যারা অমার্ক্সীয় সমাজবিজ্ঞানী তারা মনে করেন যে না, এটা একটা ইতিহাসকে বিকৃত করা বা অর্থনীতিকে বিশ্লেষণের জন্য ভিন্ন ধারা তৈরি করার চেষ্টা ছাড়া আর কিছুই না। কারণ তাদের মতে যারা সে সময় অর্থাৎ আদিম যুগে সম্পত্তিতে ব্যক্তি মালিকানা বা সমষ্টিগত মালিকানা ছিল, তারা দেখিয়েছেন যে তীর ধনুকের ব্যবহার, তীর ধনুক সবার কাছে থাকতো না, যিনি ভালো শিকার করতে পারতেন তিনি তীর ধনুক ব্যবহার করতেন। এবং অমার্ক্সীয় সমাজবিজ্ঞানীরা বোঝাতে চেয়েছেন যে সে সময় সম্পত্তিতে বেশি করে সম্পত্তির ভোগের ক্ষেত্রে বৈষম্য বিরাজমান ছিল। তাদের মতে যে কিন্তু সে বৈষম্য ছিল খুবই সীমিত আকারে। এরপরে আসে পশুপালন যুগ বা পশুপালন যুগে সম্পত্তির ধারণার প্রচলন ঘটে। এ যুগে পশুপালন বা পশুচারণ
অর্থনৈতিক জীবনের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। এবং পশু চারণের জন্য দেখা যায় যে কিছু বিশাল মাঠ বা চারণ ক্ষেত্রের প্রয়োজন হয়। আবার এই চারণ ক্ষেত্রের জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় কি করে, যাযাবরের মতো ছোটাছুটি করতে থাকে। সমাজবিজ্ঞানীদের মতে পশুপালনের এই যাযাবর জীবনেই ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব ঘটে। পশুচারণ সমাজের অনিশ্চয়তা বেশ কিছুটা দূর করে দেয়। এই স্তরে বিনিময় ব্যবস্থার প্রচলন ও দেখা যায়। সমাজবিজ্ঞানের মতে এখানে প্রথম বিনিময় ব্যবস্থার প্রচলন ঘটে। সীমিত পরিসরে এই ব্যবস্থায় বাণিজ্যের প্রচলন শুরু হয়। কারো কারো মতে পশুপালন করার জন্য চারণ ক্ষেত্রের ব্যবহার বৃদ্ধি পায়। ফলে চারণ ক্ষেত্রগুলোতে ব্যক্তিগত না হলেও যৌথ, পারিবারিক বা জ্ঞাতিভিত্তিক ক্ষুদ্র গোষ্ঠীর মালিকানা দেখা যায়। তখন কৃষি আবিষ্কার না হয় ভূমিতে ব্যক্তিগত মালিকানা দেখা যায়নি। তার মানে কৃষি আবিষ্কার হওয়ার আগে ভূমিতে ব্যক্তিগত মালিকানা আমরা দেখতে পাইনি। কৃষি যুগে যদি আমরা আসি, তাহলে সেখানে দেখা যায় যে সম্পত্তিতে পশুপালন সমাজের পরবর্তী পর্যায়কে বলা হয় কৃষি যুগ বা কৃষি অর্থনীতি। সমাজের স্থায়িত্ব আসে কৃষি যুগেই। উৎপাদন ব্যবস্থার স্থায়িত্ব ও জীবন ধারণের নিশ্চয়তা বিধানের ফলে এটি সম্ভব হয়। উৎপাদনের জন্য মানুষকে স্থায়ীভাবে বসবাস করতে হয়, কারণ উৎপাদন করতে গেলে ফসল আসার এবং ফসল বপন এবং ফসল কাটার মাঝে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কৃষিকাজে নিয়োজিত ব্যক্তিরা তাদের জমির উপর অধিকার দাবি করে এবং এভাবে ধীরে ধীরে ভূসম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার সৃষ্টি হয়। কৃষি সমাজের উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে বলেও মনে করা হয় এই সমাজে। কৃষির ক্ষেত্রে কৃষি যখন আসে, কৃষির প্রযুক্তির ব্যবহার শুরু হয়, মানুষের দক্ষতা বৃদ্ধি পায় এবং পরিবেশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আসার ফলে কৃষি ব্যবস্থায় উৎপাদন বৃদ্ধি পায় এবং উৎপাদন বৃদ্ধির ফলেই মানুষ যখন প্রয়োজনের চেয়ে বেশি সব উৎপাদিত করতে শেখে, তখনই ধরে নেওয়া হয় যে সভ্যতার বিকাশ ঘটে বা অবকাশ সভ্যতার সৃষ্টি হয়। কাজেই স্বাভাবিকভাবেই উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করে একটি অবসর যাপনকারী শ্রেণীর উদ্ভব ঘটে কৃষি যুগে। এসব অবসর যাপনকারী সঙ্গীত, শিল্প তথা শিক্ষা সংস্কৃতি সম্পর্কে চিন্তা করার অবকাশ পায়। ধীরে ধীরে ব্যবসায় বাণিজ্যে অংশগ্রহণ ও নগর জীবনের বিকাশ ঘটতে শুরু করে। অর্থাৎ আমরা যদি বলি যে কৃষি যুগেই মানব সভ্যতার বিকাশ বা শিল্প সংস্কৃতির চর্চা শুরু হয় এবং এই শুরুর পিছনেই থাকে উদ্বৃত্ত উৎপাদন বা প্রোডাকশন। শিল্প যুগে যদি আমরা ওই সম্পত্তির ধারণাটা দেখতে চাই, তাহলে এই যুগে দেখা যায় যে এই যুগে উৎপাদন পদ্ধতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। বিশেষ করে এই যুগে বিদ্যুতের ব্যবহার বহুগুণে বেড়ে যায় এবং আরেকটি বড় জিনিসের এখানে প্রচলন ঘটে, সেটা হলো দাস ব্যবস্থা লোপ পেতে শুরু করে। অর্থাৎ দাসরা তখন অনেকটা মুক্ত হয়ে স্বাধীন জীবন যাপন করতে পারে, কারণ তারা যে কোনো কলকারখানায় মজুরির বিনিময়ে কাজ করার সামর্থ্য বা অধিকার অর্জন করে। বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলোতে যদি আমরা দেখি, সেখানে অনেক মুক্ত শহর গড়ে ওঠে এবং ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন কাজে রাষ্ট্র হস্তক্ষেপ না করার নীতি গৃহীত হয়। এইসব কারণ জায়গায় প্রত্যেকেই ব্যক্তিগত সম্পত্তি উৎপাদনের কাজে ব্যবহার করে মুনাফা অর্জন করতে থাকে। ক্ষুদ্র শিল্প কারখানার জায়গায় গড়ে উঠতে থাকে বৃহৎ বড় বড় শিল্প কারখানাগুলি এবং উৎপাদন বহুগুণে বেড়ে যায়। সমাজে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর উদ্ভব ঘটে সেই সময় এবং সম্পত্তি হস্তান্তর, বেচাকেনা, লগ্নি বহুগুণে বেড়ে যায় এবং সমাজ অধিকতর গতিশীল হয়ে যায় এই ব্যবস্থায় এবং শ্রেণী বৈষম্য বেড়ে যেতে থাকে। তাহলে আমরা শিল্প যুগে এসে যেটা দেখি যে এখানে প্রধানত হয় যে বিদ্যুতের ব্যবহারটা অনেক অংশে বেড়ে যায়, উৎপাদন বেড়ে যায় এবং দাসরা অবাধে তাদের বিচরণ করতে পারে, অর্থাৎ যেখানে তারা বেশি মুনাফা পায় সেখানে কাজ করার অধিকার অর্জন করে এই যুগে এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন হতে থাকে। এবং সর্বশেষ যে অর্থনৈতিক ব্যবস্থায় যে আমরা দেখতে পাই, সেটি হলো সমাজতন্ত্রের সম্পত্তির বিবর্তন কিরকম ছিল। তোমরা জানো
যে সমাজতান্ত্রিক সমাজে জমি, কলকারখানা, যন্ত্র বা শিল্প প্রতিষ্ঠানের উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত থাকে, ফলে ব্যক্তি মালিকানা লোপ পায়। উৎপাদনের উপকরণের উপর কেবলমাত্র সামাজিক মালিকানা থাকে। কেবলমাত্র ব্যক্তি ব্যবহার্য দ্রব্য যা উৎপাদনের সাথে জড়িত নয় তাকে এই সমাজে ব্যক্তি বিশেষের সম্পত্তি বলা হয়ে থাকে। অর্থাৎ যে কিছু কিছু দ্রব্য আছে একান্ত ব্যক্তিগত ব্যবহার কাজে ব্যবহৃত হয়, সেই সমস্ত শুধু ব্যক্তি মালিকানা এখানে থাকে। তাহলে আমরা যদি খুব সংক্ষেপে বলি, বিভিন্ন যুগে সম্পদের বিবর্তনের ধারণা কেমন ছিল। আদিম যুগে সম্পদের ব্যক্তিগত মালিকানা ছিল না, কিন্তু অমার্ক্সীয় সমাজবিজ্ঞানীদের মতে এখানে সম্পত্তি কিছু সম্পদের ব্যক্তিগত মালিকানা ছিল, কিন্তু সেটা এবং এর ব্যবহারের ক্ষেত্রে যে সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে বৈষম্য ছিল, কিন্তু সে বৈষম্য ছিল খুবই সীমিত আকারে। পশুপালন যুগে এসে সম্পত্তির ধারণার প্রচলন ঘটে এবং এই স্তরে মানুষের ভিতরে বিনিময় প্রথার উদ্ভব ঘটে। কৃষি যুগে এসে মানুষের সভ্যতার বিকাশ ঘটে, কারণ মানুষ কৃষিতে সারপ্লাস প্রোডাকশনে যায় এবং সমাজের একটা শ্রেণী গড়ে ওঠে যারা এই উদ্বৃত্ত ফসলের উপর ভিত্তি করে জীবনযাপন করে। তারা তখন উৎপাদনের পাশাপাশি সংস্কৃতি চর্চার দিকে বেশি মনোনিবেশ করে। শিল্প যুগে এসে যেটা হয় সেটা বিদ্যুতের ব্যবহার অনেক কিছু বেড়ে যায়। দাসরা অবাধে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং সমাজতন্ত্র এসে ব্যক্তিগত মালিকানা আবার অনুপস্থিত দেখা যায়। এখানে সম্পত্তিতে রাষ্ট্র বা সমাজ অধিকার মালিকানা সমাজের নিয়ন্ত্রণে থাকে। মোটামুটি এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে সোশ্যাল সিস্টেম বলতে কি বোঝায় বা সামাজিক ব্যবস্থা, এবং সামাজিক ব্যবস্থার প্রধান উপকরণ হলো অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়, অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়, পুঁজিবাদ, ক্যাপিটালিজম যেটাকে বলা হয়, সোশ্যালিজম, মিক্সড ইকোনমি এবং ইসলামিক ইকোনমি সম্পর্কে আমরা জানলাম। এবং সর্বশেষ যেটা আমরা জানলাম সেটা হলো সম্পত্তি বলতে কি বোঝায়, সম্পত্তির বৈশিষ্ট্যগুলো কি কি, এবং সম্পত্তির মালিকানার ধরন, এবং সর্বশেষ আমরা যেটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো যে সমাজের বা সভ্যতার বিকাশের সাথে 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 সম্পত্তির মালিকানার ধরন কিভাবে চেঞ্জ হয় বা কিভাবে বিবর্তন হয়, সেসব ছিল আজকে আমাদের পাঠের অংশ। আশা করি তোমরা বুঝতে পারবা। আমরা আজকে এখানে শেষ করতে চাই, যেহেতু আমরা ক্লাসে নেই সেই দলীয় কাজ দেওয়া যাবে। আমরা পরবর্তী ক্লাসে যেটা আলোচনা করব তোমরা একটু দেখে নিও, এবং আমাদের শিডিউল দেখে আমাদের নেক্সট ক্লাস মনে হয় সম্ভবত 10 তারিখে থাকবে, এবং সে ক্লাসে আমরা আলোচনা করব যে রাষ্ট্র বলতে কি বোঝাবে, রাষ্ট্রের ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা, রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কি কি সেসব জানবো, এবং রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদগুলো আমরা জানার চেষ্টা করব। মোটামুটি এই ছিল আজকে আমাদের আলোচনা। তোমরা পরবর্তী ক্লাসে আমাদের এই বিষয়গুলো একটু জেনে আসবা, এবং শেষ সময় পর্যন্ত ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।